আজ মহান মে দিবস, বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রামের স্বীকৃতির দিন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্ব সহকারে দিবসটি পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গড়বে দেশ নতুন করে। মে দিবসের তাৎপর্য এবং রাজনীতির এই মুহূর্তের বাস্তবতা আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফার্নাস জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। সে সঙ্গে আরও আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। প্রতি বছর যখন মে দিবস আসে তখন আমরা শ্রমজীবী মানুষের অধিকার সংগ্রাম কিংবা আন্দোলনের স্বীকৃতির নানা বিষয়ে কথা বলি, কিন্তু আমরা যদি বর্তমান বাস্তবতা তুলে ধরি, আমরা দেখছি যে অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত দেশের শ্রম শক্তির প্রায় ৮৬% শ্রমিকের নেই কোনো মজুরি কাঠামো। শ্রমিকের অধিকার কতটুকু নিশ্চিত হলো? জি, আপনাকে ধন্যবাদ, আমাদের সৌরভ ভাইকে শুভেচ্ছা। আমি এই মহান মে দিবসে আমার দেশ সারা বিশ্বের তাবৎ যারা কর্মজীবী শ্রমিক তাদের প্রতি আমি শ্রদ্ধা এবং এই মে দিবসে তাদের প্রতি আমি ভালোবাসা জানাচ্ছি। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে এবং রাজনৈতিকভাবে এই দিবসটা পালন হচ্ছে বা হয়েছে। আজকে আমার দলও যেমন পার্টি অফিসের সামনে, বিএনপি অফিসের সামনে আজকে শ্রমিকদের স্মরণে এবং তাদের অধিকারের প্রশ্নে মে দিবস পালন করেছে। আপনি যে প্রসঙ্গটি উচ্চারণ বললেন কিছু হয় না এটা আমি বলবো না, আবার সব হয়েছে এটাও বলবো না। আমাদের বাংলাদেশের ৫৪ বছরে কেউ কেউ দেশকে অস্বীকার করে, কেউ কেউ বাংলাদেশে কিচ্ছু হয় নাই বলেও অনেকে দম্ভের সঙ্গে অবজ্ঞার সঙ্গে উচ্চারণ করে। আমি এইগুলোর সঙ্গে একমত না। তবে যতটুকু হওয়ার প্রয়োজন ছিল, যতটুকু হতে পারত, সেই জায়গাগুলো হয়তো বা অতটা হয় না। যেমন পুরুষ শ্রমিকের ক্ষেত্রে যতটুকু করা গেছে, আমাদের দেশে শ্রমের বা মজুরির ক্ষেত্রে আমি নিজেই জানি মেয়েরা যে শ্রমটা দেয় কোনো কোনো ক্ষেত্রে একেবারে পুরুষের থেকে মেয়েদের শ্রমটা অর্ধেক মূল্যে এটা তারা পায়। মজুরি এই যে বৈষম্যটা এটা প্রকট একেবারে। কিন্তু কাজ কোনো কোনো ক্ষেত্রে নারী শ্রমিকটা পুরুষের শ্রমিকের থেকে বেশি করছে, এরকমও আছে। কিন্তু এই যে বৈষম্যটা আমরা সমাজে দেখেছি, তারপরেও কিন্তু যেমন শিশু শ্রমও আছে। 7 বছর 8 বছরের ছেলেটাও কোনো না কোনো জায়গায় কাজ করছে, হয়তো জীবনের জন্যে, পরিবারের জন্যে, অভাবের জন্যে এটা করতে হচ্ছে তাকে। রাষ্ট্র তাদেরকে একেবারে কিছু করে নাই এমন না, কিন্তু যতটুকু হওয়ার দরকার ছিল, যেভাবে হওয়ার দরকার ছিল, আমরা সেটা পারি নাই। আমার কাছে মনে হয়েছে যে এর সঙ্গে যারা যুক্ত, রাষ্ট্র এবং রাজনৈতিক নেতৃত্ব, শ্রমিক নেতৃত্ব, সবাইকে খালি আমার আছে না, যেমন 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য আমরা নানান সেমিনার, সিম্পোজিয়াম, নানান কথা বলি। যখন এই দিবসটা পার করে ফেলি তো অনেক ক্ষেত্রে আর এটা খুব একটা মনে থাকে না। কিন্তু ভাষার জন্য কিছু হয়নি এটা কেউই বলবে না, হয়েছে। কিন্তু যতটুকু হওয়ার দরকার ছিল, ঠিক তেমনি শ্রমিকদের জন্যে, মেহনতি মানুষের জন্যে, কৃষকের জন্যে যতটুকু হওয়ার দরকার ছিল আমরা অতটুকু করতে পারছি, এটা দাবি করে বলা যাবে না। সেই জন্যে সারা বিশ্বেই সঙ্গে আমি তুলনা করব না বাংলাদেশের বর্তমান। কিন্তু বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, যুদ্ধের মধ্য দিয়ে, সেই জায়গায় আবাল বৃদ্ধ বনিতা যুবক কিশোর সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করছে এবং এক সাগর রক্তের প্রসঙ্গ যেটা আসে, আক্ষরিক অর্থেই এটা সত্য। তারপরেও যখন একটা শ্রমিক তার মর্যাদা এবং ঘাম শুকানোর আগে, ধর্ম তো যেটা আমি চিন্তা করি, আমার ধর্ম বলেছে, মুসলিম ধর্ম বলেছে, তার ঘাম শুকানোর আগে তার মজুরি পরিশোধ করা। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যেমন মালিক ভালো আছে,
খারাপও আছে। আজকে যে স্লোগানে কথাটা বললেন, মালিক এবং শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে, এটি যখন সত্যি বাস্তবে রূপ নিবে সেদিন দাবি করে বলা যাবে সমাজ এগিয়ে যাবে, রাষ্ট্র এগিয়ে যাবে এবং সবকিছুতে এক ধরনের পূর্ণতা আসবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান দুদু। জনাব সোহরাব হাসান, প্রতি বছর মে দিবস আসে, মে দিবস যায়, কিন্তু নানা ক্ষেত্রে আমরা অগ্রগতি দেখি, শ্রম মান উন্নয়নে কতটুকু অগ্রগতি হলো? ধন্যবাদ এবং শুভেচ্ছা দুদু ভাইকে। দুদু ভাই তো বলছে কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি, খুবই কম হয়েছে, যেটা হওয়ার কথা তা হয়নি। কারণ এদেশ অর্জনের পিছনে শ্রমিক কৃষকের অবদানই ছিল বেশি, শ্রমিকের সন্তান, কৃষকের সন্তান। কিন্তু আমরা ভুলে গেছি পরবর্তীকালে, মানে রাজনীতির সংকীর্ণ স্বার্থবাদিতা, প্রভাবশালী ক্ষমতাবান এবং ধনবান গোষ্ঠীর কি বলবো যে তাদের আধিপত্য, এসবের কারণে শ্রমিক, সেটি কারখানার শ্রমিক হোক, সাধারণ শ্রমিক হোক, এমনকি সংবাদ মাধ্যমের শ্রমিক হোক, তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই বঞ্চনার অবসান তখনই হতে পারে যখন সমাজে বৈষম্যের মাত্রাটা কমবে। আপনার এবার স্লোগান শ্রমিক মালিক এক হয়ে গর্ব দেশ নতুন করে, শ্রমিক মালিক এক হবে না, কারণ মালিক মালিকই থাকে, শ্রমিক শ্রমিক থাকে। তবে শ্রমিকের মর্যাদা, শ্রমের অধিকার, পুঁজি দিয়ে, শুধু পুঁজি দিয়ে বা টাকা দিয়ে তো কারখানা হয় না, অর্থনীতিও অগ্রসর হয় না, শ্রমটা দরকার। এই শ্রম যে যারা দিচ্ছেন তারাই তো শ্রমিক, তাদের মানবিক মর্যাদা, তাদের সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক নিরাপত্তা এটি জরুরি। দুদুভাই নারী শ্রমিক পুরুষ শ্রমিকের পার্থক্যের কথা বলেছেন, আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। তৈরি পোশাক শিল্পের একসময় 80% নারী শ্রমিক ছিলেন, এখন কিন্তু সেটি কমে 55% এসেছে। আধুনিক তথ্য প্রযুক্তি, প্রযুক্তির ব্যবহারটার ইত্যাদির কারণে এবং অনেক সময় মালিকের দৃষ্টিভঙ্গির কারণেও সেখানে নারী শ্রমিক নিরাপত্তা পান না। শ্রম অধিকারের জন্য এখনো তো আমরা দেখছি যে শ্রমিকরা রাস্তায় নামতে হয়। তবে ইতিবাচক যেটি, এই অন্তর্বর্তী সরকার অনেকগুলো কমিশনের সঙ্গে শ্রম কমিশন করেছে, শ্রম সংস্কার কমিশন। আমি মনে করি সেটি খুবই ইতিবাচক পদক্ষেপ এবং এই কমিশন যেসব প্রস্তাব করেছে সেই প্রস্তাবের নারী শ্রমিকের অধিকার সুরক্ষার কথা আছে, চাকরির নিরাপত্তার কথা আছে, মজুরি বাড়ানোর কথা আছে এবং এই সরকার সে তৈরি পোশাক শিল্পের কিছু কিছু মজুরি বাড়িয়েছেও। এখন এই সরকারের দায়িত্ব আমি মনে করি, এবং কোনো রাজনৈতিক দল বিরোধিতা করবে না, আপত্তি করবে না, যে শ্রম সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, যে সুপারিশগুলো করেছে, এই সরকার সেটা বাস্তবায়ন করুক মালিকদের সাথে কথা বলে। মালিক শ্রমিক এক হবে না, কিন্তু আলোচনা করতে হবে, মালিককেও কি বলে শিল্পকেও বাঁচাতে হবে, শ্রমিককেও বাঁচাতে হবে। যৌক্তিক সমাধানের পথ নিশ্চয়ই খুলবে, যৌক্তিক সমাধান, ন্যায্য সমাধান, হ্যাঁ ন্যায্য সমাধান, এবং সেটা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেই সম্ভব। দেখুন আমাদেরও পরে ভিয়েতনাম স্বাধীন হয়েছে, কারণ তারা 1975 সালে, আমরা 71 সালে। সেই ভিয়েতনাম এখন কোথায় অর্থনীতি, তাদের অর্থনীতি কোথায়, এবং সেটা আমাদের মতো তৈরি পোশাক শিল্পেও কিন্তু তারা দ্বিতীয় অবস্থানে। আর সেক্ষেত্রে আমি মনে করি যে ভিয়েতনামের দৃষ্টান্ত অনুসরণ করা যেতে পারে। আর শ্রমিকদের প্রশিক্ষণ, তার পরিবারকে দেখা, আমরা এই যে তৈরি পোশাক শিল্পে যে অমানসিক পরিশ্রম বা পরিবহন চিন্তা করেন, সেখানে কিন্তু এই ন্যূনতম মজুরি নেই। তৈরি পোশাকের ন্যূনতম মজুরি আছে। আপনি বললেন যে অনানুষ্ঠানিক খাতে যে 86% শ্রমিক কাজ করে, আমাদের মোট শ্রম শক্তির 86% হচ্ছে অনানুষ্ঠানিক খাতে, যেখানে ন্যূনতম মজুরি বলে কিছু নেই। তা আমি মনে করি ওই শ্রম সংস্কার কমিশনও বলেছে ন্যূনতম প্রতিটি খাতে ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে। অর্থাৎ একটি পরিবারের সদস্যদের বা একজন শ্রমিকের তার মৌলিক চাহিদা পূরণের যে মজুরি প্রয়োজন
সেটি দিতে হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। নারী পুরুষের শ্রম ক্ষেত্রে যেমন পার্থক্য নেই, মজুরির ক্ষেত্রেও পার্থক্য থাকবে না, এটি প্রত্যাশা। জি, ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান দুদু। এবার একটু রাজনীতির আলোচনায় ফিরতে চাই। যেমনটি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। সুনির্দিষ্টভাবে যদি জানতে চাই, তারা কারা, কি উদ্দেশ্যে তারা এমনটি করছে? নির্বাচন এবং সংস্কার এটাকে মুখোমুখি দাঁড় করানো। একটা মহল তো আছে, যে মহল এখন লাভবান হচ্ছে নানানভাবে, ব্যবসায়, কোনো ক্ষেত্রে চাঁদাবাজিতে, অবৈধ পন্থায় অর্থ সংগ্রহ, বিভিন্নভাবে। দেখেন না যে আমরা যে ছেলেগুলোকে দেখেছিলাম মানি ব্যাগ নাই, তারা যেসব গাড়িতে এখন চড়ছে সেটাকে মানে অবাক হওয়ার মতো ব্যাপার। তারা কি সরকারের অংশ? সরকারের অংশ তো অবশ্যই, কারণ এই ছেলেগুলোকে আমরা এখনো ছাত্র হিসেবে জানি, এবং আমার ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন শিক্ষার্থীদের রাজনীতি করা এবং তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য তাদের দল গঠন করা, এটা বিদেশি এক পত্রিকা ইকোনমিক টাইমস কেমনটি বলেছেন। তো উনি যেভাবে বলেছেন, এই শিক্ষার্থী তো এরা, আমরা এদেরকে চিনি তো, যেভাবেই হোক এই গণঅভ্যুত্থান 24-এরটা, তার আগে একটা 90 বলে গণঅভ্যুত্থান ঘটেছে এই দেশে, এরশাদকে বিদায় করা। তারও আগে পাকিস্তান আমলের শেষের দিকে আইয়ুব খানকে বিদায় করার জন্যে 69 গণঅভ্যুত্থান। তার মানে এই মানে ভূখণ্ডে পাকিস্তান আমল হলো ওই গণঅভ্যুত্থানটা মুখ্যত ইস্ট পাকিস্তানের তৎকালীন ছাত্র নেতৃবৃন্দ বা যুবকদের, ছাত্রদের নেতৃত্বে হয়েছিল, এবং পাকিস্তানের কাঠামোই পরিবর্তন হয়ে গেছে তার 1 থেকে 1.5 বছর 2 বছরের মধ্যে। অর্থাৎ পাকিস্তানে ভেঙে বাংলাদেশ তৈরি হয়ে গেছিল ওই গণঅভ্যুত্থানে। 90-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি এরশাদকে সামরিকতন্ত্র বিদায় করে দিয়ে। এই যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানও স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে সমূলে উৎপাটিত করেছে। এটা আরো বিস্তৃত একটা দলকেই নির্বাসিত করে দিয়েছে। সেই দলের মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি, এমনকি মসজিদের খতিব পর্যন্ত, মানে জাতীয় মসজিদের খতিব পর্যন্ত দেখলাম বিচারপতিরাও পালাইছে। তো সেই জন্যে এই গণঅভ্যুত্থানও ছোট কিছু নয়, কিন্তু এই গণঅভ্যুত্থানের সঙ্গে যারা নেতৃত্বে, তারা একটা অংশ, সবাই না, এরা একটা রাজনৈতিক দলও করেছে। কিছু কিছু মানুষ, একটা মেয়েকে দেখলাম এখনো ছাত্রী, ফাতেমা কি যেন নাম, পুরো আমার ঠিক মনে হচ্ছে না, হ্যাঁ উমামা ফাতেমা, হ্যাঁ উমামা ফাতেমা। তো ওই মেয়েটি কিন্তু বলছে আমরা এনসিপির সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, এমনটি বলছে তিনি। এনসিপির কিছু বিতর্কিত ভূমিকার কারণে হয়তো মেয়েটি, সেও তো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তার একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। আরো কিছু ছিল যাদের মানে দাবি করছে যে তাদের মানিব্যাগ পর্যন্ত ছিল না মানে গণঅভ্যুত্থানের আগে, কিন্তু তারা যেসব গাড়িতে চলাফেরা করছে, এটা সাংবাদিকদের প্রশ্ন, শেষ পর্যন্ত জবাব না দিতে পেরে বলেছে কি প্রাডোটা জামাত ইসলামের প্রাডো ব্যবহার করছে। জামাত ইসলাম কেন দেবে? জামাত ইসলাম একটা ছাত্রকে প্রাডো ইউজ করতে দিবে কেন? বা জামাত ইসলামের প্রাডো কোথায় পাইছে এটা জানি না। আমিও তাকে প্রশ্ন করেছিলাম, তিনি বলেছিলেন তাকে শুভাকাঙ্ক্ষী দিয়েছে। তারপরের ঘটনা বোধহয় শুভাকাঙ্ক্ষী থেকে পরে জামাত নামই বলতে পারে, পাইছে যখন অন্ততপক্ষে এই সততাটা আছে, সে স্বীকার করছে। তা আমার প্রশ্নটা তো ওই জায়গাটায় যে নীতি নৈতিকতার, মানে যে কোনো একটা আন্দোলনে একটা অংশ বেড়ে যারা পরবর্তীতে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখছে, যেমন 69-এ রাখছে, 90-এ রাখছে। আমরা তো 90-এর গণঅভ্যুত্থানে আমরা তো ছাত্র নেতা থেকে এখন জাতীয় নেতৃত্বে আসছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা একটা ভয়াবহ চিত্র এখন দেখলাম যে খুব মানে বিতর্কে নিজেদেরকে তারা জড়িয়ে ফেলে। এই বিতর্কিত অবস্থায় তারা কেন গেল? তারা এমন বাস্তবতার মুখোমুখি কেন হলো? যারা গণঅভ্যুত্থানের অগ্রগামী ছিল, যাদের হাত ধরে আমরা গণঅভ্যুত্থান দেখলাম, ফ্যাসিবাদী সরকারের পতন দেখলাম, এর জন্য আসলে কে দায়ী? রাজনীতি সংস্কৃতি? রাজনীতি সংস্কৃতি তো
আপনি একেবারে এড়িয়ে যেতে পারবেন না। কিন্তু আরেকটি ঘটনা, সেটি হচ্ছে এই গণঅভ্যুত্থানের সঙ্গে একটা অংশ ছিল যারা কোনো রাজনীতির দল টল না, হয়তো ছাত্রলীগের ভিতর থেকেও বেরিয়ে এসছে, যারা কি বলে সমন্বয়ক পরিচয় দিছে, তারা অন্য কোনো রাজনীতির দল দাবি করে না। কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল সহ প্রতিটা ছাত্র সংগঠন হাসিনা বিরোধী, তারা কিন্তু তাদের ব্যানার, তাদের নাম বাদ দিয়ে এই আন্দোলনে তারা ছিল, ভূমিকা রাখছে। আমি এই কারণে বলছি, আমি নিজে ছাত্রদল সম্বন্ধে জানি। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু স্বনামে এই আন্দোলনে যায় নাই, যাতে কোনো বিতর্ক তৈরি না হয়। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এরা এমনভাবে দাবি করছে, এমনভাবে ভূমিকা রাখছে যে বিতর্কগুলো সামনে, মানে রাজনীতি সংস্কৃতির আরেকটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে যে তাদেরই নেতৃত্বে ওই যে কি দল নাম বললে, নতুন একটা দল হয়েছে এনসিপি। তো এরা মানে বাংলাদেশের রাজনৈতিক কালচারে, মানে কি ইতিহাসে নাই, কোনো লক্ষ্য কর্মসূচি ছাড়াই একটা রাজনৈতিক দল হয়ে যেতে পারে, গঠনতন্ত্র ছাড়াই, একটা ঘোষণাপত্র ছাড়াই একটা রাজনৈতিক দল হয়ে যেতে পারে। যেমন আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, এমনকি কমিউনিস্ট পার্টি অথবা একটা ইসলামী দল, এরা কিন্তু সুনির্দিষ্ট একটি লক্ষ্য ঘোষণা করে রাজনৈতিক দল। সেখানে আমার প্রশ্ন জনাব শামসুজ্জামান দুদু, যে রাজনীতি কি কলুষিত নাকি গুটি কয়েক মানুষ রাজনীতিকে কলুষিত করছে? আমরা যেমনটি দেখেছি যে গণঅভ্যুত্থানের পর বিএনপিও কিন্তু তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে অনেকটা হিমশিম খেতে হয়েছে। 3000-এর উপর আপনারা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। তারেক রহমান বারবার সতর্ক করেছে যে ভুল করলে জনগণ 5 আগস্টের মতো দেখিয়ে দিবে। সম্প্রতি মহাসচিবও বলেছে বিএনপির যে অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও ছুড়ে মারবে। এর পেছনে কি কারণ থাকতে পারে? সেই আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব শামসুজ্জামান দুদু, যে আলোচনায় আমরা ছিলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার সতর্ক করছেন ভুল করা যাবে না, ভুল করলে জনগণ 5 আগস্টের মতো দেখিয়ে দেবে। সম্প্রতি বিএনপি মহাসচিব এমন একটা কথা বলেছে যে অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে। রাজনীতি কি কলুষিত নাকি গুটি কয়েক মানুষ রাজনীতিকে কলুষিত করছে? এরা বিএনপি, আওয়ামী লীগ বা এনসিপি বা অন্য কোনো রাজনীতি করার লোক না। এরা সর্বকালে সব সময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এরা মানে যেই সময়গুলো সুযোগ পায়, সুযোগ সন্ধানেও বলতে পারে, এরা সেই সুযোগটাকে সেই নামে ব্যবহার করে। এখন বিএনপির নামে ব্যবহার করতে পারে যে বিএনপি আগামী দিনে নির্বাচন হলে মনে করা হচ্ছে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, বিএনপি ছাড়া তার কোনো দল নাই ভোটের রাজনীতিতে, সেহেতু ভোট হলে বিএনপি নিশ্চিতভাবে জয়লাভ করবে। সেই জায়গায় দেখা গেছে যে বিএনপি নামধারী তৈরি হয়ে যাচ্ছে। এর বাইরে আরেকটা অংশ আছে যারা বিএনপিকে যদি কলুষিত করতে পারে যেভাবেই হোক। এখানে আপনি একটা কথা বলেন নাই, সেটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং মহাসচিব কিন্তু স্পষ্ট করে প্রয়োজনে তাদের বাঁধেন, বেঁধে পুলিশের কাছে দেন, প্রয়োজনে তাদের বাঁধেন পুলিশের কাছে দেন। বিএনপি মহাসচিব এমনটি বলেছেন। না, এই কারণেই বলতে পারছে এরা তো বিএনপির কোনো দায় দায়িত্ব বহন করে না। আমি নিশ্চিতভাবে জানি এরা বিএনপি করে না, বিএনপির নামধারী হতে পারে। তো নামধারী বিএনপি আর বিএনপি এটা আলাদা একটা প্রসঙ্গ। সেই জন্য আমার কাছে মনে হয়েছে, যেমন এই যে শেখ মুজিবুর রহমান সাহেব যখন ক্ষমতা নিলেন 72 পরবর্তী সময়ে, তখন একটা জিনিস ছিল ওই যে মজুদদারি, মানে কালোবাজারি, মানে এই ধরনের কিছু শব্দ, এখন যে শব্দগুলো খুব বেশি আলোচনা হয় না, সেই সময় দেখা গেল সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। মানে যে আওয়ামী লীগের ধারে কাছে না, মুসলিম লীগ ছিল অথবা অন্য কোনো স্বাধীনতা বিরোধী রাজনীতি দলের সঙ্গে ছিল, তারাও আওয়ামী লীগ হয়ে গেল। ঠিক তেমনি এখন এই পরিস্থিতিতে আমার কাছে মনে হয়েছে এটা হলো রাজনৈতিক সংস্কৃতির যে চর্চা, সেই চর্চার অভাবে এই একটা রাজনীতি দলের সবসময় নিচ থেকে উপর পর্যন্ত সতর্কতার একটা ব্যাপার আছে। যেমন দেশের অবস্থা যদি খারাপ হয় আর কেউ যদি দরজা খুলে শুয়ে থাকে, আর আমি পরে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে পুলিশের কাছে গিয়ে বললাম যে আমি তো আমার সব ডাকাতি হয়ে গেছে,
দেশের অবস্থাটা বুঝতে হবে, রাজনীতির অবস্থাটা বুঝতে হবে এবং সময়কে ধারণ করতে হবে। তাহলে সতর্ক হওয়া যাবে এবং তাহলেই আপনার এইসব ক্রাইম, এটাকে ক্রাইমই বলবো, এইগুলো দেশের জন্য, রাজনীতির জন্য, মানুষের জন্য একটা ভয়াবহ দিক, ভয়ঙ্কর দিক। যেমন এই যে নতুন রাজনৈতিক দল যেটা হয়েছে, যেটা নিয়ে আমরা কিছুক্ষণ আগে আলাপ করলাম, এনসিপি। তো এনসিপি যদি, আমার ধারণা তারা সঠিক এবং সত্যিকার রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করতে সম্ভাবনা ছিল, একেবারে তাদেরকে উড়িয়ে দেওয়া যেত না, কিন্তু তারা তাদের নিজের সতর্কতার, অর্থাৎ চলতে হওয়া, একেবারে নিজ পর্যন্ত দেখা যাচ্ছে অনেকে অ্যারেস্ট হয়েছে চাঁদাবাজি করতে গিয়ে। আর একটা ধর্মীয় রাজনৈতিক দল আছে খুব কৌশলী, তারা 2-4 হাজার টাকায় চাঁদাবাজি করেনি, তারা ব্যাংক দখল করে ফেলছে, তারা কিন্টার গার্ডেন দখল করে ফেলছে, লক্ষ হাজার কোটি টাকা চোখের আড়ালে তারা দখল করে ফেলছে। তাদের কথা কিন্তু খুব সতর্কতার সঙ্গে দেখবেন এটা করেন। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে, এমন কোনো রাজনৈতিক দল বা প্রতিষ্ঠান বা অবস্থা যদি সেই পরিস্থিতি সামাল দিতে না পারে, তাহলে তার তো কিছু কাদা লাগবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান দুদু। জনাব সোহরাব হাসান, এই প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, দখলদারের যে রাজনীতি, কিছু কিছু মানুষের মাঝে কি এই বিষয়টি প্রতিষ্ঠিত হয়ে গেছে যে রাজনীতি মানে টাকা বানানোর মেশিন? ধন্যবাদ। দুদু ভাইয়ের সাথে যেটা যোগ করার, যে 5 আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আকাঙ্ক্ষা জেগেছিল একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি হবে, নতুন অর্থনৈতিক সংস্কৃতি তৈরি হবে, নতুন প্রশাসন তৈরি হবে, নতুন পুলিশ ব্যবস্থা তৈরি হবে। মানুষ স্বপ্ন দেখবে এবং অতীতের যে আওয়ামী লীগ জুলাই আগস্টে গণহত্যা করেছে, সেটাই কিন্তু আওয়ামী লীগের একমাত্র তার বিরুদ্ধে অভিযোগ না। 15 বছরের দুর্নীতির যে ভয়াবহ চিত্র আমরা দেখেছি, তো সেই দুর্নীতির থেকে বেরিয়ে আসা নতুন রাষ্ট্র ব্যবস্থারও স্বপ্ন মানুষ দেখেছিল, কিন্তু সেটি ধীরে ধীরে কিন্তু সেটা ফিকে হয়ে আসছে। এখন বিএনপি এনসিপির বিরুদ্ধে অভিযোগ করছে, এনসিপি বিএনপির বিরুদ্ধে, বিএনপি জামাতের বিরুদ্ধে, জামাত অন্য দলের বিরুদ্ধে। মানে এই ধরনের, কারণ আগস্টে তো এদের মধ্যে একটা ঐক্য ছিল, কি স্বৈরাচারের পতন হয়েছে। এখন অন্তত নির্বাচন পর্যন্ত কিন্তু একটা কর্মসম্পর্ক, একটা নীতির সম্পর্ক, একটা ঐক্যের সম্পর্ক তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি ক্ষুদ্র সংকীর্ণ স্বার্থবাদিতার কারণে। আজকে কিন্তু তারেক রহমান যে অভিযোগটি করেছেন যে সরকারের একটি অংশই আসলে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিচ্ছে, এটা পারস্পরিক অনাস্থার কারণে এটি হয়েছে এবং অন্তর্বর্তী সরকারেরও এখানে দায় আছে। অন্তর্বর্তী সরকার এক এক সময় এক এক কথা বলেন, এক এক উপদেষ্টা এক এক রকম কথা বলেন, যাতে রাজনৈতিক দলগুলো সন্দেহ করছে আদৌ নির্বাচনটি হবে কিনা, হলে কবে হবে, কিভাবে হবে। সম্প্রতি আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা যেমনটি বলেছে যে বাংলাদেশের জনগণ মনে করে এখন অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান। এখন এটার ব্যাখ্যাটা কি, যদি আমি মনে করি যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া উচিত, কারণ ইতিমধ্যে তার এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা হয়েছে, বিএনপি সমালোচনা করেছে। এটার ব্যাখ্যাটা কি? নির্বাচিত সরকারের, এবং তারেক রহমান সর্বশেষ তার বক্তৃতায় বলেছেন, নির্বাচিত সরকারের বিকল্প হিসাবে জনগণ কি অন্তর্বর্তী সরকার চাচ্ছে না প্রচলিত রাজনৈতিক ধারায় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল যে একটি সুষ্ঠু নির্বাচন করবে, এ কারণে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারি বিকল্প, এই ধারণা থেকে বলেছেন। উনি কোন ধারণা থেকে বলছেন? যদি এটি সত্যি সত্যি বলে থাকেন যে মানুষ নির্বাচিত সরকারের বিকল্প হিসাবে অন্তর্বর্তী সরকারকে দেখতে চায়, তাহলে কিন্তু এটা খুব ভয়ঙ্কর। তাহলে তার নির্বাচনের এত রোডম্যাপ, এত কমিশন, এটা কোনো কিছু প্রয়োজন নেই। এই সরকার 5 বছর থাকবে বা যতদিন থাকতে চায়, তাহলে তার এই যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার করবে না। অথবা সরকারের পক্ষ থেকে এটা ব্যাখ্যা দেওয়া উচিত যে তিনি এটি নির্বাচনের সময় অথবা একটা অন্তর্বর্তী সময়ের জন্য যে সরকার, সেটির কথা বলেছে। এখানে নির্বাচিত সরকারের বিকল্প তো হতে পারে না, যে কথাটা এখন রাজনীতিতে প্রচণ্ড আলোচনা হচ্ছে। এমনকি নতুন দলের
পক্ষ থেকেও কিন্তু নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। যারা দলের বাইরে আছে তারা বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কথাটা বলা হচ্ছে, নানামুখী বিতর্কের মাঝে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ রাজনৈতিক দলগুলোর মধ্যে শঙ্কা দূর করবে কিনা, আমি সেই আলোচনায় ফিরবো। আবারও বিরতি সময় হয়েছে। বামপন্থী দলগুলো তো অনেক আগে থেকে বলেছে। আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব সোহরাব হাসান, যে আলোচনায় আমরা ছিলাম, এই মুহূর্তে রাজনীতিতে আমরা জটিলতা দেখছি, সেই জটিলতার অবসান কি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ? রোডম্যাপ তো বটেই, নির্বাচন করতে হলে তো একটা রোডম্যাপ প্রয়োজন। এবং প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন যে আগামী বছর জুনের পরে যাবে না, তা আমরা ধরে নেই যে রাজনৈতিক দলগুলোর দাবি কিন্তু ডিসেম্বরের মধ্যে। এখন জুনের পরে যে সংস্কার, জুনের সংস্কার হবে, ডিসেম্বরে হবে না, এটা তো কোনো যুক্তির কথা না। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ডিসেম্বরের মধ্যেও হতে পারে। এখন সরকার কি চায়, আর সরকার যদি রাজনৈতিক দলগুলোর উপর দলগুলোর প্রতি বল ছুড়ে দিয়ে নিজেরা মনে করে যে রাজনৈতিক দলগুলো একমত হতে পারবে না, সুতরাং এটি যতদিন আলোচনা চলুক, তাহলে কিন্তু সমস্যা আরও বাড়বে। আমরা দেখুন যে এই অবশ্যই একটা আলোচনা দরকার, সংস্কার দরকার, জুলাই ঘোষণাপত্র দরকার, কিন্তু সবচেয়ে বেশি জরুরি হচ্ছে নির্বাচন। ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। জনাব শামসুজ্জামান দুদু, যেমনটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, যেখানে ঐক্যমত্য হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার সুযোগ নেই, এর বাইরে যেতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। প্রথম কথা বলি যে নির্বাচন যত পিছাবে সংকট তত বাড়তে থাকবে। এখন যে অবস্থায় দেশ আছে, সরকার আছে, রাজনীতি আছে, যদি এখন সিদ্ধান্ত নিই, এটা তাহলে আমার অক্টোবরের মধ্যেও নির্বাচন করা সম্ভব। কারণ আমাদের নির্বাচন কমিশন কিন্তু ডিসেম্বরকে সামনে নিয়ে তারা কিন্তু তাদের পরিকল্পনা সাজাচ্ছে। সেই জায়গাটায় যদি আমি নিশ্চিত করতে না পারি যে কবে নির্বাচন হবে, তাহলে কাজ তো গতি পাবে না। সেই গতি যদি আনতে হয় এবং সত্যিকারের নির্বাচন করতে হয়, নির্বাচনে যারা অংশীজন, যারা নির্বাচনের অংশগ্রহণ করবে, তারা কিন্তু কেউ বলে নাই নির্বাচন করবে না। আপনি যেগুলো জরুরি সংস্কারও কেউ বিরোধিতা করেন, বিএনপি তো করেই নাই। জরুরি সংস্কার যেগুলো, সেগুলো জরুরিভাবে নির্বাচনমুখী সংস্কার, এইগুলো সমাধান করে। নির্বাচনমুখী যে সংস্কারের কথা বলছেন, এনসিপি যেমনটি দাবি করছে, আগামী নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের কাছে তারা দাবি জানিয়েছে ইসির পুনর্গঠন করতে হবে। সেটি সম্ভব হবে কি? না করার তো কিছু নেই, ইসি তো এই সরকারই গঠন করেছে। ওরা যদি দাবি করে আমাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেন, করতে পারে, যে কোনো রাজনৈতিক দল তাদের মতো করবো। আমরাই তো এটা করেছি, আমরাই তো আপনাকে বসাইছি, আর আপনিও তো আমাদের দল গঠন করতে বলেছেন, ক্ষমতাটা আমাদের দিয়ে দেন, আমরা দেশটা চালাতে পারবো আপনার থেকে, বলতে পারে। কিন্তু যৌক্তিক একটি ঘটনা থাকতে হবে। সেই যৌক্তিকতার বাইরে গিয়ে কোনো দাবি করলে এটা মানুষ হাসি ঠাট্টা করবে। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।